পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে, হিন্দু বাঙালির কাছে আমি বলতে পারি, কালকে যেটা দেখলেন বা দেখছেন, এটা হচ্ছে গাজাউল হিন্দের ট্রেলার শুরু হয়ে গেছে। এই ট্রেলার আপনারা দেখলেন। প্রথমত বিষয়টা হচ্ছে এই যে কালকে ওখানে যে পতাকা উড়েছে, হামাসের পতাকা উড়েছে, প্যালেস্টাইনের হামাসের পতাকা উড়েছে, ওখানে ইসলামিক স্টেটের পতাকা তোলা হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের আতাউর রহমান বিক্রমপুরী তিনি নিজে গেছিলেন ওখানে। ওখানে ছাত্র বেশি ছিল না, ম্যাক্সিমাম ছিল জঙ্গিরা। যারা কাশিমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছিল তারা ওখানে গেছিল এবং সেই তারা ইসলামিক স্টেটের পক্ষে জিহাদিরা স্লোগান দিয়েছে। এবং বিভিন্ন যে বুলডোজার আনা হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন, নিউজ প্রশাসনকে আপনি বলবেন নিউজ প্রশাসন কী করেছে, শুধু চুপ করে থাকেনি, প্রত্যক্ষ সহযোগিতা করেছে। কারণ এই বুলডোজারগুলো সব হচ্ছে পৌরসভার বুলডোজার, কারণ ব্যক্তিগত বুলডোজার না। পৌরসভার সরকারি সম্পত্তিকে ব্যবহার করে কালকে ওই ভবনগুলোকে ভাঙা হয়েছে। শুধু তাই নয়, যে এখন এর পরবর্তী যেটা ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে শুরু হয়েছে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙা, এরপর ভাঙবে ঢাকেশ্বরী মন্দির, এরপর ভাঙবে যশেশ্বরী কালী মন্দির, এরপরে ভাঙবে কান্তজির মন্দির। সমস্ত ইতিহাসকে ওরা ধ্বংস করবে, কারণ এইটাই ইসলামিক মৌলবাদের শর্ত। ঠিক যেমনভাবে বখতিয়ার খিলজি আমার দেশে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল, ঠিক তেমনভাবে এই নব্য খিলজিরা এবার বাঙালি হিন্দুদের ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু ভেঙে ধ্বংসস্তূপে রচনা করবে। তার ট্রেলার শুরু হয়েছে কালকের থেকে। এখন দেখুন যে কথাটা আমার বলার, কালকে সেনাবাহিনী ওখানে চুপ করে দাঁড়িয়েছিল, যে সেনাবাহিনীর প্রতি সবার একটা বিশাল আস্থা ছিল যে সেনা হয়তো আটকাবে, সেনাবাহিনী দুভাগে বিভক্ত হয়ে গেছে, তারা দেখেছে। আমি বলবো যে নীরবতা কিন্তু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে সমর্থনের ইঙ্গিত যায়। অর্থাৎ সেনাবাহিনীও চাইছিল যে এগুলো ভাঙুক, নাহলে সেনাবাহিনী থাকার কাছে ওই রকম ধরনের জনতাকে মুভ করা কোনো বিষয় ছিল না। আমি বলবো ভারত সরকারকে অবিলম্বে এ নিয়ে ব্যবস্থা নিতে হবে, কারণ এটা একটা বার্তা তারা ভারত এবং আমেরিকাকে দিয়েছে। যদি এখন আমরা এই ব্যবস্থা না নিই তাহলে 47-এর থেকে বড় ব্লাডশেড আমাদের জন্য অপেক্ষা করছে, এবং যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে থাকা আমার আত্মীয় স্বজনরা, আমার হিন্দু বাঙালিরা। সুতরাং তাদেরকে বাঁচাতে গেলে অবিলম্বে ভারত সরকারের ইন্টারন্যাশনাল লেভেলে হস্তক্ষেপ করা খুব জরুরি। আর সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে নোবেল কমিটি কেন চুপ করে বসে আছে? যে লোকটাকে নাকি শান্তির জন্য নোবেল দিয়েছে, তার দেশে কি ঘটনা ঘটছে, এরপরেও কি তার নোবেল কেড়ে নেওয়া হবে না? এ প্রশ্ন আমি যারা নোবেল কমিটিতে বসে আছেন তাদের কাছে ছুড়ে দিচ্ছি। একদমই তাই। আমি ঢাকার পরিস্থিতির দিকে নজর রাখার আগে এবং সেখানকার বক্তব্য, যেটা অস্থায়ী সরকার বারবার করে বক্তব্য জানাচ্ছে, সেই স্টেটমেন্টও আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই স্টেটমেন্টের দিকে নজর রাখবো আমি। তবে তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখি আমি। ব্রেকিং নিউজ যেটা পাচ্ছি আমরা, হাসিনাকে চুপ করানোর চেষ্টাই বোধহয় বাংলাদেশের। হাসিনার বক্তব্যের পরই ভারতকে চিঠি দেওয়া হলো। গতকালের ঘটনার সম্পর্কে অদ্ভুত সাফাই দেওয়া হলো চিঠিতে। হাসিনার বক্তব্য বাংলাদেশে অস্থিরতা তৈরির মূল কারণ, এটা নাকি ভারতকে চিঠি দেওয়া হলো। এবং দিল্লিকে চিঠি দিল ঢাকা, যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির জন্য হাসিনার বক্তব্য দায়ী। অর্থাৎ এই বার্তা দিয়ে, এই ঘটনা জানিয়ে ভারতকে, তাদের ধারণা যে ভারতের কোনো চ্যানেল খবর রাখছে না যে কখন অডিও বার্তা প্রকাশিত হওয়া শুরু হলো আর কখন থেকে তারা ধানমন্ডির বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো শুরু করলেন। তারা ভারতের সরকারকে, আমি জানি না, হয়তো মিসগাইড করার জন্য নিঃসন্দেহে এই চিঠি পাঠিয়ে দিয়েছে যে বাংলাদেশে গতকাল যা হয়েছে তার জন্য শেখ হাসিনার বক্তব্য দায়ী বলে একটা চিঠি পাঠিয়েছে, যাতে ভারত সরকার অনুরোধ করেছে যে ভারত সরকার বন্দোবস্ত করে বা ব্যবস্থা নেই যাতে হাসিনা আর মুখ না খোলে। আজব দাবি, আজব যুক্তি এবং আজব মিথ্যাচার। একটা দেশ যেরকম মিথ্যাচার করে একটা দেশের কাছে চিঠি পাঠাতে পারে, আবেদন করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, ধারণার বাইরে। এত ভয় এখন শেখ হাসিনাকে, এত ভয়, আমি বুঝতে পারছি না এত ভয় কিসের। কালকে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে বলা হয়েছে ওই আব্দুল হাসনাতকে একটা ছাগল, সে সবাইকে হুমকি দিয়েছে যে শেখ হাসিনার যদি কোনো বক্তব্য প্রচার করা হয় তাহলে সেই সব মিডিয়ার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। তাহলে যারা বলছে যে শেখ হাসিনা এখানে স্বৈরতন্ত্র চালাচ্ছিল, এখানে মিডিয়ার কোনো বক্তব্য ছিল না, মিডিয়া চুপ করিয়ে রাখা হতো, তারা তাহলে মিডিয়ার গলা টিপে ধরার চেষ্টা করছে। একটা ব্যাপার, এই মুখ্যের দল বোঝে না যে সোশ্যাল মিডিয়াটা এদের বাবার জমিদারি নয়। সোশ্যাল মিডিয়া এদের কথা শুনবে না, ফেসবুক এদের কথা শুনবে না, তারা তাদের কাজ করবে। আসলে মূর্খদের হাতে দেশ গেলে যা হবার তাই হয়। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলছি সত্য নয়, মূর্খদের হাতে ক্ষমতা গেলে এবং তাদের হাতে যদি আবার অস্ত্র থাকে
সেটা কিন্তু যে কোনো সমাজের পক্ষে বিপজ্জনক হতে পারে। আমি এটা বারবার করে আমাদের কাছে সেই স্টেটমেন্টটাও চলে এসেছে সরকারের তরফ থেকে, সেই স্টেটমেন্টের দিকে আমি নজর রাখবো। তবে তার আগে একটু প্রতিক্রিয়া নিয়ে নিই। সৈয়দ আবেদিন আজকে প্রথমবার জয়েন করেছেন সোজাসুজি স্বর্ণালীতে। তিনি আইনজীবী, লন্ডন থেকে বসেছেন এবং তার সঙ্গে পুষ্পিতা গুপ্ত এর আগেও কথা বলেছেন, বারবার দুশ্চিন্তা প্রকাশ করেছেন। আজকে রয়েছেন পুষ্পিতা লন্ডন থেকে, মানবাধিকার কর্মী। আমি সৈয়দ আবেদিনের কাছেই আসছি। যে পরিস্থিতি দেখছেন বাংলাদেশের, কি বুঝছেন? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এটা একটা ভয়াবহ পরিস্থিতি। ঠিক তারা যেটা করেছিল 1971 সালে, ঠিক তারা যেটা করেছিল মুক্তিযুদ্ধের সময়, যেখানে তারা সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িকতার কথা বলে, মানুষ ধর্মের কথা বলে মানুষকে হত্যা করেছিল। যারা স্বাধীনতার পক্ষে ছিলেন তাদেরকে হত্যা করেছিল, কারণ তারা চাচ্ছিল একটা ধর্মান্ধ দেশ। তারা চেয়েছিল একটা দেশ যেখানে শোষিত হবে মানুষ, সেই শোষণের বিরুদ্ধে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে না। তাই তো তারা আজকেও তাই করছে। তারা যে এজেন্ডা নিয়ে এখানে আসছে, যে এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসছে, অবৈধ সরকার, অসাংবিধানিকভাবে, তো তারা যেটা করার কথা তাই করছে। তাদের এজেন্ডাই ছিল আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া, আমাদের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া, অসাম্প্রদায়িকতার চেতনাকে ধ্বংস করে দেওয়া। এবং তারা কারা? তারা মানুষকে প্রতারণা করে আসছে। তারা বলেনি, তারা সাধারণ মানুষকে বলেছে তারা কি, তারা আপনার বৈষম্য দূর করবে। তারা তো আরো বড় বৈষম্য সৃষ্টিকারী, এরা তো প্রতারক। আজকে দেশের যে ছেলেমেয়েরা শুরুতে বুঝতে পারেনি, তাদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা কথা বলেছেন, মুখ খুলেছেন, তিনি অডিও বার্তা দিয়েছেন, তাই জন্য এই পরিস্থিতি তৈরি হলো। তিনি যদি আজকে মুখ না খুলতেন তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। অর্থাৎ এর জন্য শেখ হাসিনা নিজে দায়ী। এটাই তো প্রমাণ করে তারাই সবচেয়ে বড় ফ্যাসিস্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন, কথা বলার অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছে। ফ্যাসিজম তাহলে আর কি? তারা তো নিজেরাই সবচেয়ে বড় ফ্যাসিস্ট। এবং এই ফ্যাসিজম তারা ধারণ করছে। তারা আসলে কখনো মেনে নিতে পারেনি মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কথা বলার অধিকার। সেটা তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের স্বৈরাচারী। সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জিতেছি, এখনো আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবো। বাংলাদেশ, বাঙালি এটা মেনে নেবে না। এভাবে তারা কখনোই টিকে থাকতে পারবে না। বঙ্গবন্ধু আমাদের যেভাবে স্বাধীনতা আশা করছেন, আপনাদের একের পর এক নেতার বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, একের পর এক নেতা বাড়ি ছাড়া, একের পর এক নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদি আপনাদের নেত্রীর বক্তব্য শুধুমাত্র অডিও সম্প্রচার শুনে এই অবস্থা হয়, তাহলে আপনারা কোন জায়গা থেকে ভাবছেন আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন? আমরা সব সময় অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছি অতীতে। যখনই যত বেশি আমাদের উপর অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, আমরা তত বেশি শক্তিশালী হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমাদের ইতিহাস তাই প্রমাণ করে। আর এই তাদের অত্যাচার এবং অন্যায় আমাদেরকে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে আবার জাগিয়ে তুলছে, আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছে এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের স্বাধীনতা রক্ষা করার যুদ্ধে। এইবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।